এই মুভিটিতে নারী জাতির মাহাত্ম্য দেখানো হয়েছে, তাদের কতটা লড়াই করতে হয় নিজেদের অধিকার পাওয়ার জন্য। আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত লাপাতা লেডিস মুভিটি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দীপক নামের একজন ছেলে ফুল নামের একটি মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। ফুল ঘোমটা দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল, কারণ বিয়ের পর বউদের মুখ ঘোমটার আড়ালে রাখারই নিয়ম ছিল। দীপক ফুলকে নিয়ে ট্রেনে উঠলে তারা দেখতে পায় ট্রেনে আগে থেকেই আরও দুজন লোক নতুন বিয়ে করে তাদের বউদের নিয়ে বসেছিল, আর প্রতিটা বউয়ের একই রকম কাপড় ছিল, ঠিক ফুলের মতোই। রাতের বেলায় ঘুম ভাঙলে দীপক দেখতে পায় তাদের স্টেশন চলে এসেছে, তাই সে তাড়াহুড়ো করে তার বউকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। ফুল ট্রেন থেকে নেমে কিছুক্ষণ ভাবতে থাকে যে সে দীপকের সাথে যাবে নাকি যাবে না। তারপর সে তার সাথেই চলে যায়। দীপকের বন্ধুরা বাজনার আয়োজন করেছিল, সকলে নাচ গান করতে করতে দীপকের বাড়িতে পৌঁছয়। এবার দীপকের মা ফুলকে বরণ করতে গেলে তাকে তার ঘোমটা ওপরে তুলতে বলে। ফুল নিজের ঘোমটা তুলতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সেই বউটা ফুল না, অন্য কেউ ছিল। তখন দীপকের মনে পড়ে ট্রেনে তো আরও বউরা বসেছিল, নিশ্চয়ই সেখানেই তার বউ অদল বদল হয়ে গিয়েছে। দীপকের বাবা এর জন্য তাকে অনেক কথা শোনায়। সে বলে, তুমি কিভাবে বুঝতে পারলে না যে তুমি অন্যের বউকে নিয়ে যাচ্ছ? তখন মেয়েটা বলে, এই তাঁবুর মতো ঘোমটার বাইরে থেকে মেয়েদের চেহারা দেখা যায় না, আর মেয়েরা তাদের স্বামীর জুতো ছাড়া কিছুই দেখতে পায় না। স্বামীও নতুন, জুতোও নতুন, কিভাবে চিনতে পারবো যে এটা কে? কিন্তু ট্রেনে যে রয়ে গিয়েছে সেও ঘোমটার আড়ালেই রয়েছে, সে তো জানেও না যে তার স্বামী ট্রেন থেকে নেমে গিয়েছে। এবার দীপকের বাবা মেয়েটার নাম জিজ্ঞাসা করলে সে তার নাম পুষ্পা জানায়। স্বামীর নাম জিজ্ঞাসা করায় দীপকের মা বলে, কোনো স্ত্রী তার স্বামীর নাম নিতে পারে নাকি? কিন্তু পুষ্পা তার স্বামীর নাম তাদেরকে বলে দেয়, যেটা ছিল পঙ্কজ। সে বলে তার বাপের বাড়ি ছত্তিশগড়ে, যেটা অনেক দূরে ছিল। সে কাদের সাথে শ্বশুরবাড়ি যাচ্ছিল এটাও জানতো না, সে তার বাড়ির একটা ফোন নাম্বার জানতো। দীপকের বাবার নাম্বার বলতে বলে যাতে তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা যায়। অন্যদিকে ট্রেন যখন পাতিলা স্টেশনে পৌঁছয় তখন ফুল সেখানেই নেমে যায়, কিন্তু সে দীপককে কোথাও খুঁজে পায় না। পুষ্পা প্রদীপের স্ত্রী ছিল, কিন্তু প্রদীপ তাকে জয়া নাম ধরে ডাকাডাকি করছিল, কিন্তু জয়া কোথাও ছিল না। ফলে প্রদীপ অনেক রেগে যায়। প্রদীপ ফুলকে দেখে বুঝতে পারে যে ও নিশ্চয়ই হারিয়ে গিয়েছে, তাই সে ফুলের সাহায্য করার জন্য তাকে জিজ্ঞাসা করে, কিন্তু ফুল প্রদীপের কথা বলার ধরন দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে একটা প্রশ্ন থেকে যায়, পুষ্পার নাম তো জয়া, তাহলে সে নিজের নাম পুষ্পা এবং তার স্বামীর নাম পঙ্কজ কেন বলল? এদিকে প্রদীপের পরিবার জয়ার ব্যাপারে কোনো চিন্তা করছিল না। তাদের তো চিন্তা ছিল যে জয়ার গায়ে 150 গ্রাম সোনার গয়না রয়েছে, আর তার কাছে যৌতুকের ফোনটিও রাখা রয়েছে। অন্যদিকে দীপক স্টেশনে ফুলকে খুঁজতে চলে আসে, কিন্তু সে কিভাবেই বা ফুলকে খুঁজে পায়? এদিকে প্রদীপের বন্ধুরা জয়াকে খুঁজতে বেরোয়, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। প্রদীপ বলে যে যেখানে খুশি চলে যাক, কাল অবধি খুঁজে না পেলে থানায় এবং ওর বাপের বাড়িতে খবর দিয়ে দেব। যাই হোক, যৌতুকের মোটর বাইক তো আমার কাছে চলেই এসেছে, আর কিসের অসুবিধা? তো চলো এখন ডলের বাড়ি যাই, সোহাগরাত তো করতে হবে। আসলে প্রদীপ এরকম ধরনেরই মানুষ ছিল। সে শুধুমাত্র একটা মহিলাকে বিয়ে করে এনেছিল, যার থাকা না থাকায় তার কিচ্ছু এসে যায় না। এদিকে রাতের বেলায় পুষ্পা তার ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের ব্যাগের মধ্য থেকে একটা ফোন বের করে এবং তার সিমটি পুড়িয়ে ফেলে দেয়। কিছু তো একটা গন্ডগোল করছিল মেয়েটা, যেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে ফুল রাতের বেলায় একটি ফাঁকা স্টেশনে অচেনা জায়গায় একা পড়ে গিয়েছিল। সে ভয়ে সারা রাত স্টেশনের বাথরুমে কাটায়। পরের দিন সকালে ফুলের সাথে ছোটু ও আব্দুল নামের দুজনের সাথে পরিচয় হয়। ছোটু তার সাহায্য করার জন্য তাকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। ফুলের শ্বশুর বাড়ি সূর্যমুখী গ্রামে, কিন্তু তার এই নামটা কিছুতেই মনে পড়ছিল না। তার শুধু এটাই মনে পড়ছিল যে গ্রামটা কোনো একটা ফুলের নাম দিয়ে। সে পুলিশ স্টেশন যেতে চাইছিল না, কারণ সে মনে করে কোর্টের চক্কর কাটা খুবই খারাপ হয়। তার বাপের বাড়ি ছিল গঙ্গাপুরে, কিন্তু গঙ্গাপুর নামের গ্রাম অনেকগুলো ছিল। ফুল জানতই না যে তার গ্রাম কোন গঙ্গাপুরে। অন্যদিকে দীপক পুলিশ স্টেশন যাচ্ছিল রিপোর্ট লেখাতে। সে পুষ্পাকেও তার সাথে যেতে বলে, কিন্তু পুষ্পা বলে তার এসব কিছু ভয় লাগে। দীপক বলে, আমি আমার কাজের জন্য অনেক লজ্জিত,
কিন্তু তুমি চিন্তা করো না, ফুলকে খুঁজে পাই বা না পাই আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছিয়েই ছাড়বো। যাই হোক, আমরা দেখতে পাই পুলিশ অফিসার একজন ঘুষখোর মানুষ, সে টাকা পয়সার বিনিময়ে সব কাজ করে। দীপক বলে 27 তারিখে গঙ্গাপুরের মেয়ে ফুলের সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পরের দিন আমাদের পুরো পরিবার বাড়িতে ফিরে গিয়েছিল, কিন্তু আমরা সেখানেই থেকে গিয়েছিলাম কারণ ফুলের দাদু দিদার অন্তিম ইচ্ছা ছিল ফুলের বিয়েতে তাদের কুলদেবীকে ভোগ দিতে হবে। এরপর সে যাকে বাড়িতে নিয়ে এসেছে সেটা ফুল ছিল না, তার নাম পুষ্পা, আর ও অন্য কারোর স্ত্রী। পুলিশ তার কাছে ফুলের ফটো চাইলে সে তাকে ফুলের ঘোমটা দেওয়া ফটো দেয়, যাতে ফুলের চেহারা একদমই দেখা যাচ্ছিল না। সে বলে রাস্তায় সে ফুলের সব গয়না খুলে নিজের কাছে রেখেছিল, এই ভয়ে যে সেগুলি হয়তো চুরি হয়ে যাবে। কিন্তু যে তার বাড়িতে এসেছে সে তো সকল গয়না পরেই এসেছে। পুষ্পা তাদের কাছে তার বাড়ির যেই নাম্বার দিয়েছে সেটা সবসময় ভুল নাম্বার বেরোয়। পুলিশ অফিসার তাদের কাছ থেকেও ঘুষ নিয়ে বলে আমরা আমাদের কাজ শুরু করছি, কিন্তু কাল পুষ্পাকেও তোমরা এখানে নিয়ে আসবে। অন্যদিকে ছোট ফুলকে মঞ্জু মায়ের কাছে নিয়ে যায়, যার স্টেশনেই একটি ছোট্ট দোকান ছিল। ফুল তার বাপের বাড়ির ঠিকানা খুঁজে পেয়ে গেলেও সেখানে সে যেতে চায় না, কারণ তার নাকি গ্রামে অনেক বদনাম হয়ে যাবে এই ভয়ে। সবাই ভাববে তারই হয়তো কোনো দোষ আছে, তাই তার স্বামী তাকে স্টেশনে ফেলে চলে গিয়েছে। মঞ্জুমা একটু রাগী স্বভাবের ছিল, সে বলে গ্রামের লোকের ব্যাপারে পরে ভাববে, আগে ঠিকানা খুঁজে নিজের বাড়িতে চলে যাও। কিন্তু ফুল বলে স্বামীকে ছাড়া স্ত্রীদের বাপের বাড়িতে যেতে নেই। মঞ্জুমা বলে তোমার সাথে ফ্রড হয়েছে। ফুল বলে আমার সাথে কোনো ফ্রড হয়নি, আমাকে অনেক ভালো শিক্ষা দেওয়া হয়েছে, অনেক ভালোভাবে মানুষ করা হয়েছে। মঞ্জুমা বলে তোমাকে সারা জীবন যেই বাড়িতে কাটাতে হবে তুমি সেই বাড়ির ঠিকানাই জানো না, তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি, সে তোমাকে বোকা বানিয়েছে। ফুল বলে আমি বোকা না, আমি সব কাজ জানি। মঞ্জুমা বলে বাড়ি যেতে জানো না তো? বোকা হওয়া কোনো লজ্জার ব্যাপার নয়, বোকা হওয়ায় গর্ব করা সেটা হলো লজ্জার ব্যাপার। অন্যদিকে পুষ্পা সকাল সকাল মন্দিরে যায় এবং 5 ঘন্টা পরে বাড়িতে ফিরে আসে। এত সময় তাকে খুঁজে না পাওয়ায় সবাই মনে করে ও কোথাও চলে গিয়েছে, কিন্তু সে ফিরে আসে সবাই নিশ্চিন্ত হয়, না হলে লোকে বলতো দীপক একই দিনে 2টো বউ হারিয়ে ফেলেছে। এদিকে প্রদীপও থানায় জয়ার মিসিং রিপোর্ট লেখায়, আর সেই রিপোর্টটি আশেপাশের থানায় দিয়ে দেওয়া হয়। ইন্সপেক্টর শ্যামের কাছেও সেই রিপোর্টটি দেওয়া হয়। তার সন্দেহ হয় পুষ্পাই হয়তো জয়া। রাতের বেলায় পুষ্পা আবারও লুকিয়ে বাড়ির বাইরে বেরোয় এবং সে তার ফোনে একটি নতুন সিম কার্ড লাগায়। এবার বোঝা যায় যে পুষ্পার মন্দিরে কী কারণে 5 ঘন্টা সময় লেগেছিল। অন্যদিকে মঞ্জু মায়ের মনে হচ্ছিল ফুলের সব গয়নাই তো তার স্বামী নিয়ে নিয়েছে, তার মানে তার স্বামী আর ফিরে আসবে না। সে এবার কেটে পড়েছে, কিন্তু ফুলের বিশ্বাস ছিল দীপক তাকে ঠিক খুঁজে বার করবে। এবার মঞ্জুমা ফুলকে তারই দোকানে কাজ দেয়। এবার আমরা দেখতে পাই দীপকের বৌদি পুনম তার স্বামীকে তার বাচ্চার নাম ধরে ডাকতো, অর্থাৎ বাবলুর বাবা বলতো। তাই পুষ্পা তাকে জিজ্ঞাসা করে তুমি ওনার নাম ধরে ডাকো না কেন? তখন পুনম বলে স্বামীর নাম নিতে নেই। পুষ্পা বলে যখন ভালো ভালো নাম রাখা হয় তাহলে ও গো কি গো বলে কেন ডাকবো? পুষ্পার তখন খেয়াল আসে যে তার হাতে তার নামে ট্যাটু করা রয়েছে। এবার দীপক তাকে থানায় নিয়ে যায়। সেখানে পুষ্পা নিজের নাম, নিজের স্বামীর নাম, নিজের পিতার নাম ও গ্রামের নাম সবকিছু মিথ্যা বলে। যে রিপোর্টটি এসেছিল তাতে লেখানো ছিল যে তার হাতে জয়া নাম খোদাই করা আছে, তাই ইন্সপেক্টর তাকে তার হাত দেখাতে বলে। পুষ্পা জয়াকে শ্রেয়া বানিয়ে দিয়েছিল। ইন্সপেক্টর শ্যাম জিজ্ঞাসা করে তোমার নাম তো পুষ্পা, তাহলে হাতে শ্রেয়া কেন লিখেছ? পুষ্পা বলে ছেলেবেলায় আমার দাদু আমাকে শ্রেয়া নাম ধরে ডাকতো, তাই এই নামটি আমি ট্যাটু বানিয়েছি। শ্যাম ফটো তোলার কথা বললে পুষ্পা ঘোমটা টেনে নেয়। এটা বলেছে ঘোমটা ছাড়া ফটো তুললে তার বদনাম হয়ে যাবে। পুষ্পা এবার চলে যেতে থাকে। এমন সময় ইন্সপেক্টর শ্যাম জয়া নাম ধরে ডাকলে পুষ্পা ঘুরে তাকায়, যার ফলে শ্যাম বুঝে যায় যে এটাই জয়া। অন্যদিকে মঞ্জুমা ফুলকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সে একাই থাকতো। ফুল জিজ্ঞাসা করলে সে বলে আমি আমার স্বামী ছেলে সবাইকে তাড়িয়ে দিয়েছি। আমার স্বামী বসে বসে আমার রোজগারে খাচ্ছিল, আবার মদ খেয়ে আমাকেই মারধর করত। ও আবার বলতো যাকে ভালোবাসা হয় তাকে মারারও অধিকার থাকে। একদিন আমিও ওকে মেরে আমার অধিকার দেখালাম। ফুল বলে আমি তোমার দোকানে বিক্রি করার জন্য মিষ্টি বানিয়ে দিই। মঞ্জুমা বলে রান্নাঘর অন্যের, ঠিক করে বানাতে পারবে তো? ফুল বলে অন্যের রান্নাঘরকে নিজের বানানোই তো আমার মা আমাকে শিখিয়েছে। মঞ্জুমায়ের দোকানে প্রায়ই একটা লোক আসতো, যে কিনা সর্বদাই 2টো সিঙ্গাড়া কিনে 4 বার চাটনি নিত, তাই সে লোকটাকে খুবই বকাবকি করত।
ফুল নতুন মিষ্টি বানিয়েছিল, তাই মঞ্জুমা নিজেই ওই লোকটিকে 2 চামচ মিষ্টি দেয় খাওয়ার জন্য। ফুল মঞ্জুমাকে বলে, প্রথমে তুমি টেস্ট করো, কিন্তু মা বলে মিষ্টিমুখ করার জন্য ভালো কিছু আমার জীবনে হয়নি, তাহলে খেয়ে কি হবে। অন্যদিকে ইন্সপেক্টর শ্যাম পুলিশদের নিয়ে পুষ্পার ওপর নজর রাখা শুরু করে যে সে কোথায় যায় এবং কি করে। সে দেখতে পায় পুষ্পার কাছে মোবাইল রয়েছে। সে মন্দিরে যেত কারণ মন্দিরে নেটওয়ার্ক ভালো আসতো। এদিকে দীপক একটি দোকানে গিয়ে ফুলের ফটো দেখিয়ে বলেছে এই মেয়েটিকে কোথাও দেখেছে কিনা, আর এটা সেই ঘোমটা দেওয়া ফটোটাই ছিল। দোকানদার বলে চেহারাই তো সব কিছু, আর এখানে তো চেহারাই ঢাকা রয়েছে। চেহারা ঢেকে রাখার অর্থ তার পরিচয়ই ঢেকে দেওয়া। এরই মধ্যে তার স্ত্রী চলে আসে, যার পুরো শরীর বোরখা দ্বারা আবৃত ছিল। দীপকের গুঞ্জন নামে এক বন্ধু ছিল, যার সাথে পুষ্পার একটু আধটু কথাবার্তা হয়। এরই মধ্যে দীপকের বাবা গুঞ্জনকে বলে ফসলে কীটনাশক দিতে, কারণ ফসলে পোকা ধরছে। পুষ্পা তাকে বুদ্ধি দিয়ে স্টিকি ট্র্যাপ লাগাতে বলে। কীটনাশক ফসলের পোকা তো মারবে, কিন্তু পুরো ফসল নষ্ট করে দেবে। তার থেকে বরং একটা বোর্ড নিয়ে তাতে হলুদ রং করে তার উপর আঠা লাগিয়ে ক্ষেতের মাঝে লাগিয়ে দিলে সব পোকামাকড় তাতে আটকিয়ে যাবে, কারণ পোকামাকড়েরা হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয়। সবাই তার কথা শুনে অনেক অবাক হয়ে যায় যে ও চাষের ব্যাপারে এতটা কিভাবে জানে। পুষ্পা বলে আমার বাবার অনেক ক্ষেত রয়েছে, তাই আমি সব কিছুই জানি। এরপর আমরা দেখতে পাই পুষ্পা পুনমের স্বামীর একটা আঁকা ছবি খুঁজে পায়, যেটা পুনম নিজে এঁকেছিল। পুনমের এত প্রতিভা, কিন্তু ও এটার মাহাত্ম্য বোঝেই না। সে ভাবতো এটা তো আপনা আপনিই হয়ে যায়। পুষ্পা তাকে বোঝায় যে এই প্রতিভা আপনা আপনিই চলে আসলে সবাই এটা করতে পারতো। কলা প্রতিভা দেবী সরস্বতীর দান, আর দেবী কাউকে এমনি এমনি এই প্রতিভা দেয় না। পরের সিনে আমরা দেখতে পাই পুষ্পা এবং গুঞ্জনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইন্সপেক্টর শ্যাম এসব দেখে মনে করে যে এই মহিলা এখন অন্য একটি ছেলেকে ফাঁসাচ্ছে। জুনিয়র অফিসার তাকে জানায় যে এই মহিলা কোনো হেমা ত্রিপাঠীকে 5 বার 5,000 টাকার মানি অর্ডার করেছে। অন্যদিকে আমরা ফুলকে দেখতে পাই, সে সর্বদাই ঘরে থেকেছে, তাই সে ঘরের সব কাজকর্ম জানে। এখন সে বাইরে বেরিয়ে বুঝতে পারে যে সে তো এই কাজও করতে পারে। তাহলে বাড়ির লোকেরা তাদের এত অসহায় কেন বানিয়ে রাখে? আমাদের মেয়েদের কোনো সুযোগ কেন দেওয়া হয় না? মঞ্জুমা বলে হয়তো তারা ভয় পায়। মহিলারা ফসল ফলাতেও পারে, আবার রান্নাও করতে পারে, বাচ্চা জন্ম দিতেও পারে, তাকে মানুষও করতে পারে। আসলে মহিলাদের পুরুষদের দরকারই পড়ে না। কিন্তু এই কথাটা মহিলারা জেনে গেলে পুরুষেরা বরবাদ হয়ে যাবে। এবার বুঝেছো কি ফ্রড চলছে? এদিকে রাতের বেলায় পুষ্পা সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সে দীপকের অবস্থা দেখে যে সে ফুলকে পাওয়ার জন্য কতটা তরপাচ্ছে, তাই সে পালানোর প্ল্যানটি ক্যান্সেল করে। অন্যদিকে মঞ্জুমা ফুলকে তার পারিশ্রমিক দেয়, যা পেয়ে ফুল অনেক খুশি হয়, কারণ সে প্রথমবার পরিশ্রম করে টাকা কামানোর আনন্দ অনুভব করে। পরের সিনে আমরা দেখতে পাই পাতিলা থানা থেকে ইন্সপেক্টর শ্যামের কাছে জয়ার ফটো চলে আসে। সুতরাং তিনি কনফার্ম হয়ে যান যে পুষ্পাই হলো জয়া, তাই শ্যাম তাকে গ্রেপ্তার করে নেয়। সে সবাইকে বলে এই মেয়েটা একটা চোর, ও সব ছেলেদের ফাঁসিয়ে তাদের লুটে পালিয়ে যায়। জয়া দীপককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দীপক ইন্সপেক্টরের কথা মতোই তাকে চোর মেনে নিয়েছিল, তাই সে আর জয়ার ওপর বিশ্বাস করে না। কিছুক্ষণ পর গুঞ্জন এসে বলে যে পুষ্পা খারাপ না, সে তো ফুলকে খোঁজার জন্য আমাদের অনেক সাহায্য করছিল। সে একটা মিসিং পোস্টার দেখায়, যার মধ্যে ফুলের ছবি আঁকা ছিল। পুনম বলে এটা তো আমিই এঁকেছিলাম পুষ্পার কথায়। গুঞ্জন বলে পুষ্পা আমাকে দিয়েই এই পোস্টারটি ছাপিয়ে সব জায়গায় লাগিয়েছে, যাতে আমরা ফুল বৌদিকে পেয়ে যাই। অন্যদিকে সেই মিসিং পোস্টারটি ফুলের কাছেও পৌঁছিয়ে যায়, যেটা দেখে ফুল অনেক ইমোশনাল হয়ে পড়ে যে দীপক তাকে খোঁজার চেষ্টা করছে। তারা পোস্টারে লেখা নাম্বারে কল করে, কিন্তু কেউ ফোন তুলছিলই না। আসলে সেই নাম্বারটি পুষ্পারই ছিল, যার ফোন তখন ইন্সপেক্টর শ্যামের কাছে জমা রাখা ছিল। এবার ফুল জানতে পেরে গিয়েছিল যে তার শ্বশুরবাড়ি কোন গ্রামে, তাই সবাই ফুলকে ভালোভাবে বিদায় জানিয়ে তাকে তার গ্রামে যাওয়ার ট্রেনে বসিয়ে দেয়। অন্যদিকে দীপক সবকিছু ইন্সপেক্টরকে জানালে জয়াকে তার পক্ষের কথা বলার সুযোগ দেওয়া হয়। জয়া বলে তার বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু সে এই বিয়েটা করতে চাইতো না। সে তার মাকে বলে আমি পরীক্ষায় 800টা ছেলে এবং 86 জন মেয়ের মধ্যে প্রথম এসেছি। আমি এবার এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই, দেরাদুনে গিয়ে কোর্স করতে চাই,
কিন্তু তার মা বলে ছেলেটি খুব ভালো ঘরের, তারা অনেক ধনী, তুমি ভালো ব্যবহার করলে হয়তো ওরা তোমাকে পড়াশোনাও করতে দেবে, না হলে তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে। এবার তোমার বিয়ে না হলে এই বাড়ি থেকে আমার লাশ বেরোবে, এটা তুমি বুঝে নিও। জয়া এসব শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে যে এবার তার কি করা উচিত। এবার তো তাকে বিয়ে করতেই হবে। বিয়ের সময় আমরা জানতে পারি প্রদীপের প্রথম বউয়ের বাচ্চা না হবার কারণে সে আগুনে পুড়ে মারা গিয়েছে। এবার সে পুড়ে গিয়েছিল নাকি তাকে পোড়ানো হয়েছিল সেটা তো ভগবানই জানে। বিয়ের যৌতুকে জয়ার বাড়ি থেকে 10,000 টাকা কম দেওয়া হয়েছিল। এ কারণে সবার সামনে প্রদীপ তার মাকে গালাগালি করে। এরকম একটা মানুষ থোড়াই থেকে পড়াশোনা করতে দেবে? জুনিয়র অফিসার বলে এরকমই যখন ছিল তাহলে বিয়ের আগেই পালিয়ে যেতে বা বিয়ের দিন পালিয়ে যেতে। ট্রেন থেকে পালানোর কি দরকার ছিল? জয়া বলে আমি তো পালানোর কথা ভাবিইনি, আমি আমার ভাগ্য মেনে নিয়েছিলাম। কিন্তু তখনই উনি আমার হাত ধরে আমাকে ট্রেন থেকে নিচে নামায়। আমার ভাগ্য আমাকে এত বড় একটা সুযোগ দিল, তাহলে আমি কিভাবে ঘুরে তাকাই? হেমা ত্রিপাঠী আমার দিদি হয়, আমি আমার চুড়ি বিক্রি করে ওকে মানি অর্ডার করেছি আমার কোর্স এবং হস্টেলের ফিস ভরার জন্য। রাতের বেলায় আমার দেরাদুনের বাস ছিল, কিন্তু আমি যাইনি কারণ দীপকের মনের অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না। তাই আমি ফুলের পোস্টার বানাই যাতে ফুলকে খুঁজে পাওয়া যায়। শ্যাম জয়ের ফোনটা দেখলে সে 12টা মিসড কল দেখতে পায়। ফোন করার পর সে জানতে পেরে যায় যে ফুল কোথায় রয়েছে। শ্যাম দীপককে যেতে দেয়, কিন্তু সে জয়াকে ছাড়ে না, কারণ তার স্বামী প্রদীপ তাকে নিয়ে যাওয়ার জন্য আসছিল। এবার প্রদীপ এসে প্রথমে ইন্সপেক্টর শ্যামকে ঘুষ দেয় যাতে সে এই কেসটা ক্লোজ করে, আর শ্যাম এটাই করে। এবার জয়াকে বাইরে বার করা হয়। প্রদীপ রাগে জয়াকে একটা থাপ্পড় মারে, কিন্তু সেখানে উপস্থিত কেউ কিচ্ছুই বলে না। প্রদীপ তাকে নিয়ে যেতে থাকে। তখন শ্যাম বলে একটা কেস তো শেষ হয়েছে, এবার আরেকটা কেস শুরু হবে। মুখের রক্ত মোছার জন্য সে জয়াকে একটি রুমাল দিয়ে বলে যে ম্যাডাম এখন সাবালিক, তাই আপনি ওনাকে জোর করে নিয়ে যেতে পারেন না। এই যে আপনি থানায় দাঁড়িয়ে যৌতুক নেবার কথা বললেন, আবার আপনার স্ত্রীর গায়ে হাত তুললেন, তাকে ধমক দিলেন, এই সবই অপরাধ। যদি উনি ফিজিক্যাল অ্যাবিউজের কেস করে দেয় তাহলে আমরা এক্ষুনি আপনাকে গ্রেপ্তার করব। তারপর আপনার প্রথম স্ত্রীর কেসটাও আবার খুলবে। তারপর তদন্ত করা হবে যে সে পুড়ে মারা গিয়েছিল নাকি তাকে পোড়ানো হয়েছিল। প্রদীপ সাথে সাথে সেখান থেকে চলে যায়, কারণ সে বুঝে গিয়েছিল পুলিশ তার সাথে ছিল না। এবার শ্যাম জয়াকে তার গয়না ফেরত দিয়ে বলে তুমি মন দিয়ে পড়াশোনা করো। শ্যাম ঘুষ নিয়ে সারা জীবন অনেক খারাপ কাজ করেছে, তবে এবার সে একটা ভালো কাজ করলো। অন্যদিকে দীপক দৌড়তে দৌড়তে স্টেশনে পৌঁছায়, আর শেষ পর্যন্ত সে ফুলকে খুঁজে পেয়ে যায়। তারা দুজন একে অপরকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। দীপক ফুলকে তার বাড়িতে নিয়ে যায়, তাকে দেখে সবাই অনেক আনন্দিত হয়। ফুলের বাড়ি পৌঁছানোর খবরটা মঞ্জু মায়ের কাছেও পৌঁছয়। খুশিতে মঞ্জু মায়ের চোখে জল আসে, আছে মিষ্টি মুখ করে, কারণ তার জীবনে আজ ভালো কিছু ঘটলো। অন্যদিকে আমরা জয়াকে দেখতে পাই, সে দেরাদুন যাচ্ছে পড়াশোনা করার জন্য, আর সবাই মিলে তাকে ছাড়তে আসে। জয়া সকলকে বিদায় জানায় এবং সে আবারও এখানে আসবে কথা দিয়ে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দেয়, এবং এখানেই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমরা কোন মুভির ভিডিও দেখতে চাও।